তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো রেডি করবে এবং তৃতীয় অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করবে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমি আজকের ক্লাসে খুব বাছাই করা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবে, তারপর তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেবে। আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের কি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলি রেখেছি তোমরা দেখে নাও। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরের অর্থাৎ বড় প্রশ্ন হিসেবে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যাধির ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে পাচ্ছ দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। দেখতে পাচ্ছ তোমাদের স্টার দেওয়া রয়েছে 3টি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এটা বুঝতে পারছো। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে দেখে নাও। নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, পারসিক শাসন ব্যবস্থায় প্রশাসনিক একক হিসাবে ক্ষত্রপ বা স্ট্যাট্রপ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও অর্থশাস্ত্র চীনি ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেবে পরীক্ষার জন্য তৈরি করে যাবে, তোমরা দেখে নাও। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও। এরপর 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এরপর 11 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এরপর তোমরা যারা ভাবছো এই অধ্যায় থেকে আর কিছু প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি করে যাবে, অর্থাৎ যারা একটু বেশি পড়াশোনা করতে চাও, বেশি পড়তে চাও, তাদের জন্য এই 3টি প্রশ্ন, অর্থাৎ এই এক্সট্রা প্রশ্ন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সট্রা প্রশ্ন হিসেবে এই 3টি প্রশ্ন তোমরা 8 নম্বরের প্রশ্ন হিসেবে, বড় প্রশ্ন হিসেবে তৈরি করে যেতে পারো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন, অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণাটি আলোচনা করো। এরপর তৃতীয় এক্সট্রা প্রশ্ন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করো। এরপর তোমরা 3 বা 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমরা কোন কোন প্রশ্নগুলি তৈরি করবে দেখে নাও। এখানে 3 বা 4 নম্বরের বললাম কারণ এই কারণেই এই প্রশ্নগুলো তোমাদের 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, অর্থাৎ তোমাদের একটা শর্ট নোট লিখতে হবে। এই অধ্যায় থেকে 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা কোন কোন প্রশ্নগুলোকে তৈরি করবে দেখে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা কর। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজার ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে অর্থশাস্ত্রে কী বলা হয়েছে। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, নয়া রাজতন্ত্রের টমাস ক্রমওয়েলের ভূমিকা। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো। এরপর 6 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। এরপর 7 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কী, এর বৈশিষ্ট্য লেখো। এরপর তোমাদের কোন কোন প্রশ্নগুলো এক্সট্রা প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে, অর্থাৎ যারা একটু বেশি পড়াশোনা করতে চাচ্ছ সেই কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে পরীক্ষার জন্য, তোমরা দেখে নাও। এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমরা দেখবে, প্রথম প্রশ্ন, আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর দ্বিতীয়
গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। হবসের রাষ্ট্রচিন্তায় প্রকৃতির রাজ্য কেমন ছিল। এরপর তৃতীয় অতিরিক্ত প্রশ্ন, জন লকের চুক্তি মতবাদ সম্পর্কে লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কী। এই ছিল তোমাদের অতিরিক্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে কোন কোন প্রশ্নগুলো যারা বেশি তৈরি করতে ইচ্ছা, অর্থাৎ যারা একটু বেশি পড়াশুনো করতে ইচ্ছুক, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য এই এক্সট্রা প্রশ্নগুলো, এই 4টি এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমরা এই 4টি একটু দেখে যাবে যারা একটু পড়াশোনা করতে চাও বেশি। এরপর তোমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশনটা দেখে নাও। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করবে তা তোমরা দেখে নাও। তোমাদের 3 বা 4 নম্বরের এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন রেডি করতে হবে, কারণ এখানে কিন্তু কোনোভাবে 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে না। অর্থাৎ এখানে প্রশ্ন হিসেবে শুধুমাত্র 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নই থাকবে, কোনো রকম কিন্তু বড় প্রশ্ন 8 নম্বরের থাকবে না। তোমরা 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে কোন কোন প্রশ্নগুলো রেডি করবে দেখে নাও। 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসেবে রেডি করবে প্রথমত সামন্ততন্ত্র বলতে কি বোঝায়। এরপর দ্বিতীয় প্রশ্ন তোমরা রেডি করবে ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রুসেড কী। এরপর 4 নম্বর প্রশ্ন ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সামন্ততান্ত্রিক শোষণ ক্রুসেডের অন্যতম কারণ ছিল, ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর প্রশ্ন ক্রুসেডে পোপ দ্বিতীয় আবর্তনের ভূমিকা। এরপর 7 নম্বর প্রশ্ন প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। এরপর 8 নম্বর প্রশ্ন দ্বিতীয় ক্রুসেডের সময়কাল, এটা সময়কাল হবে, একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নেবে লেখার সময়। দ্বিতীয় ক্রুসেডের সময়কাল লেখো। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রুসেডের ফলাফল লেখো। এরপর আর কি কি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে করবে, রেডি করবে দেখে নাও। অর্থাৎ কোন কোন গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। এরপর 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বোঝায় বা কি বোঝো। এরপর 11 নম্বর প্রশ্ন ইউরোপের নবজাগরণের কারণ কি ছিল। এরপর 12 নম্বর প্রশ্ন রেনেসাঁ কি বা নবজাগরণ কি বলতে কি বোঝো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। এরপর 13 নম্বর প্রশ্ন কেন ইতালিতে প্রথম রেনেসাঁ হয়েছিল। এরপর 14 নম্বর প্রশ্ন রোমান চার্চের প্রাধান্য বা প্রতিষ্ঠানের বা শ্রেষ্ঠত্বের কারণগুলি লেখো। রোমান চার্চের কি শ্রেষ্ঠত্বের কারণ লিখতে হবে বা প্রাধান্য তোমাদের লিখতে হবে। অর্থাৎ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। ভক্তিবাদ কি, ভক্তিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা 16 দাগের কোন প্রশ্নটি গুরুত্ব সহকারে করবে দেখে নাও, ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর 17 নম্বর প্রশ্ন সুফিবাদ কাকে বলে। এরপর 18 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সুফিবাদী দর্শনে কি কি বলা হয়েছে। এরপর 19 নম্বর প্রশ্ন সুফিবাদী দর্শনের ফলাফল আলোচনা করো। এরপর 20 নম্বর প্রশ্ন কনফুসিয়াস মতবাদ কি। এরপর 11 নম্বর প্রশ্ন তাওবাদ সম্পর্কে কি জানো। এরপর 22 নম্বর প্রশ্ন শিন্টো ধর্মের মূল দর্শন কী ছিল। এরপর 23 নম্বর প্রশ্ন জাপানের সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব। এই ছিল আজকের ক্লাসের দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন। এরপর তৃতীয় অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। এখান থেকেও কিন্তু প্রথম অধ্যায়ের মতোই 8 নম্বরে একটি বড় প্রশ্ন লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 3 বা 4 নম্বরের একটি করে লিখতে হবে। অর্থাৎ 3 নম্বরে একটি লিখতে হবে এবং 4 নম্বরে একটি লিখতে হবে। অর্থাৎ এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। অর্থাৎ 3 নম্বরের একটি, 4 নম্বরের একটি এবং তোমাদের 8 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই তৃতীয় অধ্যায় থেকে, প্রথম অধ্যায়ের মতোই, অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুরূপ। এরপর তৃতীয় অধ্যায়ে তোমাদের দেখতে পাচ্ছ 8 নম্বরের যে সকল প্রশ্নগুলি তোমরা রেডি করবে দেখে নাও। এই তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা যেগুলো রেডি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে হয়েছিল। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের
ধারণা গঠনের গ্যালিলিওর অবদান। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রযুক্তি বলতে কী বোঝো? পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপে প্রযুক্তিবিদ্যার অগ্রগতির পরিচয় দাও। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে লেখো। এরপর সামরিক প্রযুক্তির বিপ্লব বলতে কী বোঝো? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর প্রশ্ন, ইউরোপে জাহাজ নির্মাণ শিল্পের প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সম্পর্কে লেখো। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, মুদ্রণ জগতে চীনের অবদান লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। এরপর তোমরা 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কোন কোন প্রশ্নগুলি রেডি করবে দেখে নাও। 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসেবে প্রথমেই দেখতে পাচ্ছ ডাইনি বিদ্যা কী, এর উদ্দেশ্যগুলি লেখো। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্যোতির্বিদ্যায় প্রাচীনকালের অবদান। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেপলারের 3টি সূত্র লেখো। এরপর তোমরা এই অধ্যায় থেকে আর কি কি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কোন কোন প্রশ্নগুলি রেডি করবে দেখে নাও। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষি প্রযুক্তির ফলাফল আলোচনা করো। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির ফলাফল আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, মুদ্রণ শিল্পে জাপানের অবদান। এরপর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিবিড় কৃষি বলতে কী বোঝো? এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের সাজেশান। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।